সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কোভিড-19 এর প্রভাবে সারা দেশে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে তারই নিরিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গত 25 অক্টোবর যে একটি চিঠি প্রেরণ করেছিল, একটি সংক্ষিপ্ত সিলেবাসের নিরিখে সকল শিক্ষা প্রতিষ্ঠানে 1 নভেম্বর থেকে যে অ্যাসাইনমেন্ট নেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছে, শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা কিভাবে অ্যাসাইনমেন্ট লিখবে এটির উপর ভিত্তি করে আমি একটি তোমাদের জন্য টিউটোরিয়াল তৈরি করেছি। নিশ্চয়ই তোমরা এটা দেখবে, দেখে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখবে এবং সেটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তোমাদের স্ব প্রতিষ্ঠানে জমা দিবে। চলো তাহলে আমরা আজকে কিভাবে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয় সেটা আমরা দেখি। সবাইকে আজকের এই অ্যাসাইনমেন্ট তৈরির টিউটোরিয়ালে আমি মোহাম্মদ দাউদুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, বারবকুণ্ড উচ্চ বিদ্যালয়, ICT 4E, জেলা অ্যাম্বাসেডর, চট্টগ্রাম। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বারবকুণ্ড উচ্চ বিদ্যালয়। এই হচ্ছে আমার মোবাইল নাম্বার, এটি হচ্ছে আমার ইমেল নাম্বার। সবাইকে আমি আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক তোমাদের জন্য, অর্থাৎ আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে। আমি প্রথমেই সেই নির্দেশনাগুলা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। এটা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যেই গত 1 তারিখ, মানে গতকালকেই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষকের জন্য নির্দেশনা, শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, প্রতিষ্ঠান প্রদানের জন্য নির্দেশনা, অভিভাবকের জন্য নির্দেশনা সংবলিত চিঠি এবং অ্যাসাইনমেন্টগুলা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে ওয়েবসাইটে প্রেরণ করেছে। সেটি থেকেই সেখানেই যে নির্দেশনাগুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে সেগুলাই মূলত আমি এখানে আলোচনা করব এবং তোমাদের অভিভাবকদের প্রতি যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলাই আলোচনা করব, আর বাকিগুলা আলোচনার প্রয়োজন নেই। প্রথমেই তোমাদের প্রতি, অর্থাৎ আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের প্রতি শিক্ষা মন্ত্রণালয় যে নির্দেশনা জারি করেছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষণফল অর্জনই মূল উদ্দেশ্য। পরবর্তী শ্রেণীর পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে, তাই এটি অনুসরণ করা জরুরি। অর্থাৎ শিক্ষার্থীরা যেহেতু প্রাতিষ্ঠানিক কোনো শ্রেণী কার্যক্রম হয় নাই, সেহেতু পরবর্তী ক্লাসে উঠতে হলে তাকে ন্যূনতম শিক্ষণফল অর্জন করতে হবে। সেই ন্যূনতম শিক্ষণফল অর্জন করার জন্য NCTB মনে করেছে এই অ্যাসাইনমেন্টগুলো দিয়েই শিক্ষার্থীরা তাদের ন্যূনতম সেই শিক্ষণফল অর্জন করতে পারবে। তাই এই NCTB যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে, এই অ্যাসাইনমেন্টগুলা তোমাদেরকে ভালোভাবে করায়ত্ত করতে হবে এবং বাড়িতে পাঠ্য বই, এবং বিভিন্ন পত্র পত্রিকা, তারপরে সহায়ক বই তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টগুলো তৈরিতে সহযোগিতা নিতে হবে। 2, অ্যাসাইনমেন্ট তৈরি করতে NCTB, যেটা আমি বলে ফেলেছি, NCTB প্রণীত ও প্রকাশিত 2020 খ্রিস্টাব্দের পাঠ্যপুস্তক ব্যবহার করলেই চলবে। গাইড বই, নোট বই বা বাজার থেকে কেনা নোটের প্রয়োজন নেই। আর তোমরা চেষ্টা করলেও পারবে না, কারণ NCTB যে বিষয়বস্তুগুলা দিয়েছে সেই বিষয়বস্তুগুলা গাইডের মধ্যে তো প্রশ্নভিত্তিক। এখন এখানে যেই
এই ইয়াগুলা অ্যাসাইনমেন্ট গুলা সেগুলো হলো বিষয়বস্তু ভিত্তিক, তাহলে তোমরা গাইড দেখেও লেখার কোনো সুযোগ নেই। 3, মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। এটা মূল্যায়ন করা হবে 4টা ইন্ডিকেটর। একটা ইন্ডিকেটর হচ্ছে অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন। মানে যারা খুব ভালো লিখতে পারবে, যে সত্যগুলা দেওয়া হয়েছে এখানে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজস্বতা, মানে তুমি নিজে নিজে এটা কি নিজের থেকেই এই অ্যাসাইনমেন্টটা তৈরি করেছো, তোমার মধ্যে স্বকীয়তা আছে এবং তোমার মধ্যে সৃজনশীলতা আছে। এটা যদি তুমি এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে যদি কি করতে পারো, উঠাই আনতে পারো, তাহলে তুমি অতি উত্তম, অর্থাৎ যারা একদম গ্রেডে থাকে, সামনের গ্রেডে থাকে, তারাই অতি উত্তম। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যে মূল্যায়নের কয়টা ভাগ? 4টা, অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন। তাহলে সব ঠিকঠাক যদি থাকে তাহলে অতি উত্তম, এর কিছুটা যদি ব্যত্যয় ঘটে উত্তম। আর তোমার সবকিছু ঠিক আছে, বিষয়বস্তু সঠিকতা সব ঠিক, ধারাবাহিকতার অভাব, লিখছো কিন্তু আগে পরে লিখে ফেলেছ, তারপরে লেখায় তথ্য সূত্র ব্যাখ্যা পুরোপুরি দাও নেই, হ্যাঁ, এই ধরনের যদি হয় তাহলে ভালো। আর অগ্রগতির প্রয়োজন হলো এই ভালোর যেই ইন্ডিকেটর গুলো আছে এগুলো যদি তুমি না দেখাইতে পারো তাহলে অগ্রগতির প্রয়োজন আছে, তার মানে তোমার অ্যাসাইনমেন্ট প্রস্তুতি সন্তোষজনক নহে। এরপর আসো নাম্বার 4। এখানে আরেকটু রয়ে গেছে, অ্যাসাইনমেন্ট যাচাই, মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থী নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই অন্যের লেখা নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করা হবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কারো থেকে যদি কপি করে অ্যাসাইনমেন্ট লিখে জমা দেয়া হয়, হ্যাঁ, সেটা বাতিল বলে গণ্য করা হবে এবং পুনরায় তোমাকে আবার অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তাহলে খুবই সাবধান এ বিষয়ের প্রতি। এরপর নাম্বার 4, অ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখতে হবে, অন্য কেউ লিখে দিলে হবে না, নিজে লিখতে হবে। এতে হাতের লেখা যেমন অনুশীলন হবে, তেমনি বিষয়টি বুঝতেও তোমার কি হবে, সুবিধা হবে, শিক্ষণফল অর্জন। এরপর হলো অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কোনো কাগজ ব্যবহার করলেই চলবে, তবে A4 সাইজের কাগজ ব্যবহার করাই উত্তম। তবে কভার পৃষ্ঠায় নাম, শ্রেণী, আচ্ছা আমি কভার পৃষ্ঠার একটা নমুনা কপি তোমাদেরকে দেখাবো, তারপরে এখানে যে নির্দেশনা আছে এটা একটু দেখাই। কভার পৃষ্ঠায় নাম, শ্রেণী, রোল, বিষয় ও অ্যাসাইনমেন্টের শিরোনাম, প্রতিষ্ঠানের নাম স্পষ্টভাবে লিখতে হবে। এগুলো হলো যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক তোমাদের প্রতি কি নির্দেশনা, এটা তোমরাও পড়ে নিতে পারবে, এই যে এই 5টা। আর উপরের এগুলো হলো শিক্ষকের, এগুলো হলো প্রতিষ্ঠান প্রদানের। আর তোমাদের অভিভাবকদের প্রতি যে নির্দেশনাগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো একটি আমি আলোচনা করি। শিক্ষার্থীর স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসাহিত করা, মানে তোমরা স্বাস্থ্যবিধি মোতাবেক চলছো কিনা, স্বাস্থ্যবিধি মোতাবেক তোমাদের চালচলন হচ্ছে কিনা এটা দেখতে হবে। শিক্ষার্থীর অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া মূলত তাদের শিখন অর্জন যাচাই এবং কোনো কোনো ক্ষেত্রে শিখনের ঘাটতি রয়েছে তা নিরূপণ করা। তাই শিক্ষার্থী নিজে যাতে এই কার্যক্রমে অংশগ্রহণ করে তা নিশ্চিত করা, মানে এই অ্যাসাইনমেন্টটা তুমি লিখতেছ, পড়তেছ, পড়ে তারপরে তোমার নিজের একক এই আগ্রহে, একক চিত্তে তুমি এটা শেষ করতেছো, এটা উনি তদারকি করবে, তোমার অভিভাবকেরা তদারকি করবে। শিক্ষার্থীর অনুধাবন ক্ষমতা এবং সৃজনশীলতা বৃদ্ধির জন্য তাদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। তারপরে হলো শিক্ষার্থী সময় মতো অ্যাসাইনমেন্ট পায় এবং তা যেন যথাসময়ে জমা দেয় সেটি নিশ্চিত করতে হবে। তোমরা যথাসময়ে অ্যাসাইনমেন্ট পাচ্ছ কিনা এবং যদি পেয়ে থাকো সেটা যথাসময়ে জমা দিচ্ছ কিনা এটা তোমার অভিভাবক নিশ্চিত করতে হবে। নোট বই, গাইড বই বা অন্য কারো লেখা থেকে নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হবে এবং পুনরায় অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট তৈরির সময় শিক্ষার্থী যেন নোট বই বা গাইড বইয়ের সাহায্য না নেয় বা অন্য কারো লেখা থেকে নকল না করে, তা তোমার অভিভাবকই লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ তোমার ঘরে যিনি অভিভাবক আছেন তিনি লক্ষ্য রাখতে হবে।
এই হচ্ছে তোমাদের প্রতি এবং তোমাদের অভিভাবকদের প্রতি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কি নির্দেশনা। এখন আমার শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রতি সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট স্কুল থেকে নিয়ে যাইতে হবে এবং যেই দিন জমা দেওয়ার ডেট দিবে ওই দিনেই 3টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এইভাবে 4 সপ্তাহে একজন, তুমি এই 4 সপ্তাহে, এক সপ্তাহে 3টে করে, 4 সপ্তাহে 12টা অ্যাসাইনমেন্ট তোমাকে জমা দিতে হবে। এখন প্রথম সপ্তাহে যে বিষয়গুলার অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দিয়েছে, ষষ্ঠ শ্রেণী হচ্ছে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অনুরূপ সপ্তম শ্রেণীও বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অষ্টম শ্রেণীও বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। নবম শ্রেণী বাংলা, ইংরেজি, আরেকটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট, রসায়ন বিজ্ঞানের জন্য, আর কমার্সের জন্য ব্যবসা উদ্যোগ, আর আর্টসের জন্য বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা। তাহলে কয়টা করে হচ্ছে? 3টা করে। এই 3টা করে প্রথম সপ্তাহে তোমাদেরকে তোমাদের স্ব প্রতিষ্ঠান দিয়ে দিবে, তোমরা সময় মোতাবেক এটা কি করতে হবে? জমা দিতে হবে। এ হলো অ্যাসাইনমেন্ট সম্পর্কিত প্রাথমিক যেই তথ্যগুলা, প্রাথমিক যেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে সেগুলাই। এরপরে আমরা আসি মূল বিষয়ে। অ্যাসাইনমেন্ট কি? তোমরা যেহেতু অ্যাসাইনমেন্ট তৈরি করবে, তাহলে অ্যাসাইনমেন্ট কি এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট হচ্ছে নির্ধারিত কাজ বা অর্পিত কাজ। অ্যাসাইনমেন্ট হচ্ছে নির্ধারিত কাজ, মানে তোমাদেরকে একটা বিষয়বস্তু দিয়ে দিল, একটা টপিকস দিয়ে দিল, এই টপিকস থেকে তোমরা কি কিছু কাজ করে নিয়ে আসবে। যে কাজগুলো সেগুলো ধরাই দিবে, এখানে শিকন ফলটা ওই ফাঁসে দেয়া আছে। তাহলে এই অ্যাসাইনমেন্টের অর্থ কি? নির্ধারিত কাজ বা অর্পিত কাজ। তাহলে নির্ধারিত কাজটা কি? নির্ধারিত কাজ হচ্ছে দীর্ঘ পরিসরে বাড়ির কাজ। দীর্ঘ পরিসরে মানে কয়েকদিন যাবত, মানে দীর্ঘদিন লাগবে, যে কাজটা করতে তোমার অনেক দিন, 2-4 দিন বা 1 সপ্তাহ সময় লাগতে পারে, এই ধরনের কাজগুলোকে আমরা নির্ধারিত কাজ বলবো। আর এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। আর এই ক্ষেত্রে তুমি পাঠ্যপুস্তকের বাইরেও বিভিন্ন তথ্য ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে কি অ্যাসাইনমেন্ট। তাহলে কি বোঝা গেল অ্যাসাইনমেন্ট কি? অ্যাসাইনমেন্ট হচ্ছে নির্ধারিত কাজ বা অর্পিত কাজ, যেটা দীর্ঘ পরিসরে বাড়িতে করতে হয়। আচ্ছা, তাহলে আমরা অ্যাসাইনমেন্ট কি এটা পেয়ে গেলাম। এরপরে আসো, অ্যাসাইনমেন্ট কেমন হতে পারে, মানে কি কি ধরনের অ্যাসাইনমেন্ট হইতে পারে, মানে অ্যাসাইনমেন্টের ধরন। দেখো, অ্যাসাইনমেন্ট হতে পারে ব্যাখ্যামূলক, অ্যাসাইনমেন্ট হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন, অ্যাসাইনমেন্ট হতে পারে সৃজনশীল প্রশ্ন, অ্যাসাইনমেন্ট হতে পারে প্রতিবেদন প্রণয়ন। তাহলে এছাড়াও আরো আছে। তা আমাদের সাধারণত আপাতত এগুলো জানলেই আমাদের হবে। ব্যাখ্যামূলক, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, প্রতিবেদন প্রণয়ন, মানে প্রতিবেদনমূলক অ্যাসাইনমেন্ট। তবে সবচেয়ে সবচেয়ে যুগোপযোগী এবং সবচেয়ে অর্থবহ অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রতিবেদন প্রণয়ন, মূল অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, সেটা টপিকসটা বই থেকে হবে, তবে বইয়ের কোনো তুমি সামান্য 100%-এর মধ্যে 30% সহযোগিতা পাবে, আর 70% কাজ করতে হবে তুমি নিজেই, পরিবেশ থেকে সাহায্য নিয়ে, মানে তোমার অভিভাবক থেকে সহযোগিতা নিয়ে, মানে বেশিরভাগ হলো তোমার নিজেকেই করতে হবে। হ্যাঁ, প্রতিবেদনমূলক। এই যে এই প্রতিবেদন, ওগুলা তো ব্যাখ্যামূলক, হ্যাঁ, যে কোনো প্রশ্ন হইতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এটা তো তোমরা আগের থেকে পরিচিত প্রশ্নের সাথে। এখন প্রতিবেদন প্রণয়ন দিয়ে দিল আমাদের, মনে করো এই আমাদের বর্ধক প্রচুরক আছে না, এই যে ইয়াতে এই তথ্য উপাত্ত গণিতে যে কোনো এই শ্রেণীতে আছে। এখন তথ্য উপাত্তের দিল যে একটা প্রশ্ন, তোমাদেরকে আমরা একটা বিষয়বস্তু দিয়ে দিলাম যে তোমাদের বাড়ির প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের একটি গড় বয়স তুমি নির্ণয় করবে। তোমাদের বাড়ির, তোমাদের ঘরের না,
তোমাদের বাড়ির প্রাপ্তবয়স্ক, অর্থাৎ যারা কি এই যাদের কাছে জাতীয়তার সনদ আছে, তারাই হচ্ছে কি প্রাপ্তবয়স্ক, অর্থাৎ 18 বছরের উপরে যারা আছে। তাহলে 18 বছরের উপরে, তাহলে এটার জন্য তুমি কি বইয়ের সহযোগিতা পাবে? প্রথমে করতে হবে 18 বছরের উপরে তোমাদের বাড়িতে কয়জন লোক আছে। প্রত্যেকজনের আলাদা আলাদা বয়স তোমাকে বের করতে হবে। প্রত্যেকজনের আলাদা আলাদা বয়স তোমাকে কি বের করতে হবে। আবার এখানে আরেকটা গড় বয়স দিয়ে এরপর দিল যে পুরুষ এবং মহিলাদের গড়ের ব্যবধান কত। তাহলে আলাদা পুরুষদের গড় বের করতে হবে, আলাদা মহিলাদের গড় বের করতে হবে। তাহলে এটা তো বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। তুমি তোমার বাড়ির 18 বছরের উপরে যে লোকজন আছে তাদের মহিলাদের বয়সগুলা লিখতে হবে, তারপরে কি পুরুষদের বয়সগুলা লিখতে হবে, লিখে তারপরে তুমি গাণিতিক ব্যাখ্যাটা দিলা, গাণিতিক সমীকরণ দিয়ে তুমি বের করলা। এটাই হচ্ছে কি, এরপরে কি প্রতিবেদনটা তুমি দিয়ে দিলা, আমাদের বাড়িতে মোট জনসংখ্যা এতজন, হ্যাঁ, এর মধ্যে পুরুষ এতজন, মহিলা এতজন, পুরুষদের গড় বয়স এত, মহিলার গড় বয়স এত। এটা আগে গড় বয়সগুলো তো আগে বের করবা, ঠিক আছে না? এটা হচ্ছে প্রতিবেদনমূলক অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এরপরে আসো, অ্যাসাইনমেন্ট এর জন্য আমাদেরকে কিছু প্রক্রিয়া বা ধাপ অনুসরণ করতে হবে। কি কি? ওই যে আগে যে প্রতিবেদন তৈরি করতে, প্রতিবেদন মূলক যে অ্যাসাইনমেন্টটা বললাম, দেখো সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো। আর প্রশ্নভিত্তিক অ্যাসাইনমেন্ট, এটা তো তোমরা পারবা। প্রশ্নভিত্তিক অ্যাসাইনমেন্ট কি? প্রশ্নভিত্তিক অ্যাসাইনমেন্ট প্রশ্নের উত্তর দিবা, চিত্র থাকলে চিত্র দিবা, উপসংহার, তিনটা প্রক্রিয়া, ভূমিকা, মূল অংশ, উপসংহার। এটা আমি পরে আসতেছি, আছে। এখন যেই যেই নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করব, এটা মূলত হলো যে কি, এটা মূলত প্রতিবেদনমূলক অ্যাসাইনমেন্ট যেগুলো, সেগুলোর জন্য আমাদেরকে এই ধাপটা অনুসরণ করতে হবে। ধাপগুলো, প্রথমে কি করতে হবে? সমস্যা চিহ্নিতকরণ। তুমি এই যে অ্যাসাইনমেন্ট, প্রতিবেদনমূলক অ্যাসাইনমেন্ট তৈরি করবে, তোমার সমস্যা, যেমন তোমার বাড়ির লোকজন, তোমার বাড়ির লোকজনের কি গড় বয়স বলছি। এখন দেখা যাচ্ছে যে তোমার বাড়ির 2জন লোক প্রতি বৃহস্পতিবার এবং মঙ্গলবারে বাড়িতে আসে, বাকি সময় বাইরে থাকে। তাহলে এটা একটা সমস্যা, তাহলে তুমি এই সমস্যাটা চিহ্নিত করলাম, হ্যাঁ, সমস্যা চিহ্নিতকরণ। এরপর অনুসন্ধানের জন্য পরিকল্পনা প্রণয়ন। তুমি কিভাবে অনুসন্ধান করবে, তোমার এই যে এই তথ্যগুলোর জন্য তুমি কিভাবে অনুসন্ধান করবা, সেটার জন্য একটা কি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এরপর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। তথ্য সংগ্রহ বলতে তোমার এই কাজটা করার জন্য কি কি তথ্য লাগবে, ওই যে পুরুষ লাগবে, মহিলা লাগবে, 18 বছরের উপরে যারা, এই তথ্যগুলা সংগ্রহ এবং বিশ্লেষণ। এরপর ফলাফল নিরূপণ। ওই যে তোমাকে গড় বের করার জন্য বলছে, গড়। তারপরে তোমাকে কি বের করার জন্য বলছে? পুরুষ এবং মহিলার গড়ের ব্যবধান। তাহলে 2জনের আলাদা আলাদা গড়, আবার তাদের পার্থক্য, এটা হলো ফলাফল নিরূপণ। খসড়া প্রতিবেদন তৈরি। তা আমরা তো এই যে এই ফলাফল নিরূপণ, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, এগুলা থেকে একটা খসড়া প্রতিবেদন আমরা তৈরি করে ফেলবো। মানে এখানে তো গড় নির্ণয় করে ফেললাম, ওই যে ফলাফল নিরূপণ, গড়গুলা পুরুষের গড়, মহিলার গড় এরকম নির্ণয় করে ফেললাম না? তো সেখান থেকে একটা খসড়া প্রতিবেদন আমরা তৈরি করে ফেলবো। এই খসড়া প্রতিবেদন থেকে চূড়ান্ত প্রতিবেদন, যেটাকে আমরা বলবো অ্যাসাইনমেন্ট। চূড়ান্ত প্রতিবেদনটাই হচ্ছে কি অ্যাসাইনমেন্ট। এরপরে আসি আমরা অ্যাসাইনমেন্ট তৈরির কিছু নির্দেশনা, মানে অ্যাসাইনমেন্ট তৈরি করার সময় আমাকে কি কি করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই স্লাইডটা তোমরা একটু খুবই মনোযোগ সহকারে শোনো। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট A4 সাইজের অফসেট পেপারে লিখলে ভালো হয়। অফসেট পেপার বাধ্যতামূলক নয়, লিখলে সুন্দর, সুন্দরের আমরা বলি যে কোনো জায়গায় দাম আছে। তুমি যদি অফসেট পেপারে লিখো, দেখতে সুন্দর লাগবে, অ্যাসাইনমেন্টের মতো লাগবে। আর সাদা কাগজে লিখলেও চলবে, কাগজটা একটু ভালো মানের হলে ভালো হয়। ফার্স্ট। সেকেন্ড, অ্যাসাইনমেন্টের একটি কভার পেজ থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মূল অ্যাসাইনমেন্টের সৌন্দর্যবর্ধক হলো অ্যাসাইনমেন্টের কভার পেজ। আমি কভার পেজের নমুনা এরপরের স্লাইডে আছে। হ্যাঁ, জাস্ট আমি কিছু নির্দেশনা দেখাচ্ছি। তাহলে দ্বিতীয় দ্বিতীয় নির্দেশনাটা কি? একটি কভার পেজ থাকবে। এই কভার পেজটা কি রকম হবে সেটা আমি এরপরের স্লাইডে দেখাচ্ছি, কভার পেজে কি কি থাকবে। তাইলে যদি এই অ্যাসাইনমেন্টের কাগজটা A4 সাইজের হয় এবং কভার পেজটা এটার সৌন্দর্যটা খুবই বর্ধন করে, তাহলে কভার পেজটার প্রতি আমাদেরকে একটু
মনোযোগী হতে হবে। কভার পেজটা কিরকম হবে, কভার পেজের নমুনা আমি পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। এর পরের ধাপ, অ্যাসাইনমেন্টের কাগজ সাইন পেন দ্বারা চতুর্দিকে কি মার্জিন দিলে ভালো হয়। আর না দিয়ে একদিকে মার্জিন টানে দিলে, মার্জিন যে কোনো এক পাশে আর উপরের দিকে মার্জিন টানে দিলে হবে, চারিদিকে দিলে একটু দেখতে সুন্দর লাগে। এইটা হলো মূল কথা। হ্যাঁ, প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য আলাদা আলাদা খাতা, আলাদা আলাদা নিয়মে খাতা তৈরি করতে হবে প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য। তুমি বাংলা সবগুলোর জন্য একটা খাতা তৈরি করলে হবে না। তোমার বাংলা অ্যাসাইনমেন্ট হতে দুইটাও হইতে পারে, তিনটেও হইতে পারে, তাহলে আলাদা আলাদা। বাংলা মানে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য আলাদা, প্রত্যেকটা বিষয়ের জন্য না, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট। যেমন এই সপ্তাহে কয়টা অ্যাসাইনমেন্ট দিয়েছি? 3টে অ্যাসাইনমেন্ট, ধরো নবম শ্রেণীর জন্য, ইংরেজি, বাংলা, রসায়ন। তাহলে এই 3টার জন্য আলাদা আলাদা 3টে অ্যাসাইনমেন্ট, 3টা কভার পৃষ্ঠা তোমাকে লাগবে। 3টা কভার পৃষ্ঠা দিয়ে ফিল আপ করে দিতে হবে একটা একটা। মানে কভার পৃষ্ঠা কয়টা লাগবে? 3টা লাগবে। তাহলে খেয়াল রাখতে হবে প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করতে হবে। এরপরে আসো, সবগুলো খাতা একই সাইজের হতে হবে। সবগুলো খাতা একই সাইজের হতে হবে। সব খাতা কি কোনোটা বড় কোনোটা ছোট হইলে হবে না। বড় ছোট বলতে কি ফেস কম আর বেশ সেটা না। বড় ছোট বলতে কি একটা নিলা A4 সাইজের আর একটা নিলা মানে লিগ্যাল সাইজের হবে না। হ্যাঁ, সবগুলা একই সাইজের নিবে। সবগুলা A4 অথবা সবগুলা লিগ্যাল অথবা সবগুলা ভালো মানের সাদা খাতা। হ্যাঁ, ফেস তো কম আর বেশ হবে, কোনোটাতে লেখা বেশি কোনোটাতে লেখা কম। এরপরে আসো অন্যজনের, এটা আমরা আগেই ওই যে নির্দেশনায় দেয়া আছে স্পষ্ট, অন্যজনের অ্যাসাইনমেন্ট কপি করা যাবে না। কাগজের উভয় পৃষ্ঠায় লিখা যেতে পারে, তবে এক পৃষ্ঠায় লিখলে ভালো। এরপরে আসো, শিক্ষকের দেওয়া নির্ধারিত তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। শিক্ষক যে ডেট জমা দেওয়ার জন্য যে ডেট দিয়েছে ওই ডেটেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট লেখার সময় প্রশ্ন ও উত্তর একই সাথে লিখলে ভালো। প্রশ্ন লিখে তারপর উত্তর লিখে স্টার্ট করবে, প্রশ্ন লিখে তারপর উত্তর লেখা স্টার্ট করবে। ওই যে প্রশ্ন উত্তর ভিত্তিক যেগুলো আছে এগুলোর জন্য তো তোমার ওই যে এই প্রশ্ন লিখে উত্তর লিখে দিবে, আর কোনো কাজ নেই। আর যদি কোনো চিত্র থাকে চিত্র অঙ্কন করে দিবা। এরপরে আসো, প্রতিটি বিষয়ে অ্যাসাইনমেন্ট লেখা শেষ হলে সবগুলো পেজ পিন আপ করে মাস্কিং ট্যাব দিয়ে মুড়ে দেওয়া যেতে পারে। অতঃপর নিজ নিজ প্রতিষ্ঠান নির্দেশনা অনুসরণ করে নিজ নিজ প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট কি জমা দিতে হবে। এই নির্দেশনাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এরপর আসো, অ্যাসাইনমেন্ট আমি আগে দিয়ে বলেছিলাম অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠায় যে এখানে 2 নম্বর যে ইয়াটা নির্দেশনাটা অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠার নমুনা, মানে অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠাটা কি রকম হবে। একদম প্রথমে লিখবে কি অ্যাসাইনমেন্ট, একটু বড় করে লিখবে। এরপর লিখবে কি শিরোনাম। এরপর কি শিরোনাম। শিরোনাম কি বিষয়বস্তু, তোমাকে কি অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের শিরোনামটা লিখবা। এরপর বিষয়ের নাম, শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল, শাখা, বিভাগ, তারপরে কি শিক্ষকের নাম, এরপর জমা দেওয়ার তারিখ, যেই দিন জমা দিবে, যেদিন জমা দিবে। এটা হলো কভার পৃষ্ঠার নমুনা। এটা তোমরা কম্পিউটার টাইপ করে উপর দিয়ে যদি কি ফিনাফ করে দাও, সবচেয়ে সুন্দর একটা কি অ্যাসাইনমেন্ট হবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্টের মতো লাগবে। হ্যাঁ, আমাদেরকে যেরকম আমরা পছন্দ করে কাপড় চোপড় পরি না, ঠিক একইভাবে হ্যাঁ এক একটা জিনিসের জন্য তো এক একটা জিনিস হ্যাঁ প্রযোজ্য। তাহলে অ্যাসাইনমেন্টটার জন্য কভার পৃষ্ঠাটা আমরা যদি কম্পিউটার প্রিন্ট করে ফিল আপ করে দিই তাহলে এটা পারফেক্ট একটা অ্যাসাইনমেন্ট হবে। হ্যাঁ, কম্পিউটার প্রিন্ট করতে হবে এরকম কোনো কথা নেই। হ্যাঁ, তুমি হাতে লিখলেও চলবে, তবে এটা একটু কম্পিউটার প্রিন্ট করে দিলে অ্যাসাইনমেন্টটা একটু সুন্দর দেখাবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে, এই হলো কথা। এরপর আসো, অ্যাসাইনমেন্টের মানে অ্যাসাইনমেন্টের নির্দিষ্ট কোনো কাঠামো আছে কিনা। অ্যাসাইনমেন্টের সর্বজন স্বীকৃত কোনো কাঠামো নেই। হ্যাঁ, মানে অ্যাসাইনমেন্ট লিখার নির্দিষ্ট কোনো নিয়ম কানুন আছে কিনা।
এরকম কোনো নির্দিষ্ট সর্বজন স্বীকৃত কোনো নিয়ম কানুন আমরা এখনো পর্যন্ত পাই নাই। হ্যাঁ, প্রত্যেক প্রতিষ্ঠানের তাদের নিজস্ব রূপরেখা বা কাঠামো থাকতে পারে। মানে এই এক এক প্রতিষ্ঠান এক একভাবেই কি ইয়াটা অ্যাসাইনমেন্টটা লিখায়। হ্যাঁ, তাহলে অ্যাসাইনমেন্টের কি নির্দিষ্ট কোনো রূপরেখা নেই। এরপর আসো অ্যাসাইনমেন্ট। সাধারণত যে বিষয়গুলো অ্যাসাইনমেন্টে লিখতে হয়, মানে অ্যাসাইনমেন্ট তোমরা কিভাবে লিখবে, এখন মূল জিনিস যেটা অ্যাসাইনমেন্ট লিখা। অ্যাসাইনমেন্ট আমি এখানে যে যে জিনিসটা এই বর্ণনা করেছি সেটা হলো ব্যাখ্যামূলক অ্যাসাইনমেন্টের জন্য, সংক্ষিপ্ত অ্যাসাইনমেন্টের জন্য, আর হচ্ছে কি এই সৃজনশীল প্রশ্নের জন্য। তাহলে এগুলোতে কি কি থাকবে? প্রথমে ভূমিকা থাকবে। প্রথমে তুমি কি লিখবে? ভূমিকা। ভূমিকায় কি কি থাকবে? এখানে সমস্যার একটি সুস্পষ্ট বর্ণনা থাকবে। তোমাকে যেই ইয়াটা দিছে, অ্যাসাইনমেন্টটা দিয়েছে, সেটা সুস্পষ্ট একটি বর্ণনা থাকবে। ওই অ্যাসাইনমেন্টে যে শব্দ এবং পদগুলো ব্যবহার করেছে তাদের সংজ্ঞা দিতে হবে। যে শব্দ এবং পদগুলো ব্যবহার করেছে, যদি ওই শব্দ এবং পদগুলোর সংজ্ঞা থাকে তাহলে সেখানে সংজ্ঞাগুলা লিখতে হবে। অ্যাসাইনমেন্টের সীমাবদ্ধতা, মানে অ্যাসাইনমেন্টের যদি কোনো সীমাবদ্ধতা থাকে, সীমাবদ্ধতা লিখতে হবে। তাৎপর্য ও পটভূমি এর মধ্যে থাকবে। অর্থাৎ ভূমিকায় পুরো অ্যাসাইনমেন্ট সম্পর্কিত একটা মোটামুটি ধারণা তোমাকে দিতে হবে। তাহলে ফার্স্ট কি? ভূমিকা। তাহলে ভূমিকায় কি কি থাকবে আমি আবার রিপিট করছি। সমস্যার একটি সুস্পষ্ট বর্ণনা থাকবে। অ্যাসাইনমেন্ট ব্যবহার করা শব্দ এবং পদগুলোর যদি সংজ্ঞা থাকে, এমন শব্দ এবং পদ থাকে যেগুলোর সংজ্ঞা আছে, তাহলে সেটা লিখতে হবে। যদি সীমাবদ্ধতা থাকে, সীমাবদ্ধতা লিখতে হবে। হ্যাঁ, তাৎপর্য ও পটভূমি থাকবে। অর্থাৎ ফাইনাল কথা হচ্ছে কি, অ্যাসাইনমেন্ট সম্পর্কিত একটি ধারণা ভূমিকায় আমাদেরকে দিয়ে দিতে হবে। এরপর আসো মূল অংশ। এই অংশে যুক্তি তর্কের মাধ্যমে বিষয়টির উত্তরণ করতে, মানে যুক্তি তর্কের মাধ্যমে উপস্থাপন করতে হবে। পুরো অ্যাসাইনমেন্টের মূল অংশটা এখানে কি হবে? উপস্থাপিত হবে, অর্থাৎ বর্ণনা হবে, ব্যাখ্যা হবে। গাণিতিক কোনো ব্যাখ্যা থাকলে সেটা হবে, চিত্র থাকলে সেটা হবে। হ্যাঁ, অর্থাৎ মূল অংশটাই হচ্ছে একটা অ্যাসাইনমেন্টের মূল প্রতিপাদ্য অংশ। তাহলে মূল অংশে কি থাকবে? যুক্তি তর্ক থাকবে। হ্যাঁ, তারপরে কি থাকবে? ব্যাখ্যা থাকবে, বর্ণনা সচিত্র বর্ণনা থাকবে, অর্থাৎ চিত্র সহ বর্ণনা থাকবে, গাণিতিক ব্যাখ্যা থাকবে। এটাই হলো কি মূল অংশ। আর উপসংহার হচ্ছে এখানে পর্যবেক্ষণ, গবেষণা এবং নির্বাচিত বিষয়ের ফলাফল উপস্থাপন। আমরা এটা পর্যবেক্ষণ করবো, এই যে উপরের এগুলা কি পর্যবেক্ষণ করব, গবেষণা করব, এবার ফলাফল উপস্থাপন করব, সাথে সুপারিশও দিব। মানে আরো কি করা যায়, আরো কি করলে ভালো হবে, তাহলে সুপারিশটাও থাকবে। এটা হচ্ছে সুপারিশটা থাকবে কোনটার জন্য? প্রতিবেদনমূলক অ্যাসাইনমেন্ট যেটা। তো আমাদের সম্ভবত বেশিরভাগই হচ্ছে প্রশ্ন উত্তরমূলক প্রতিবেদন অ্যাসাইনমেন্ট, সংক্ষিপ্ত, ব্যাখ্যামূলক এবং সৃজনশীল। প্রতিবেদনমূলকও আছে কিছু কিছু। সেটা হবে বিজ্ঞানে থাকতে পারে, সামাজিক বিজ্ঞানে থাকতে পারে, বাংলায় থাকতে পারে। হ্যাঁ, তারপরে গণিতে, তথ্য উপাত্তে থাকতে পারে। এরকম থাকবে, প্রতিবেদনমূলকও আছে। যাক, তাহলে এ হলো আমাদের অ্যাসাইনমেন্ট কিভাবে আমরা লিখব। তাহলে খেয়াল রাখতে হবে, অ্যাসাইনমেন্ট লিখতে হলে ভূমিকায় কি কি জিনিস আসবে? মূল অংশ, উপসংহার। হ্যাঁ, এই তিনটা জিনিসে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এরপর আসো অ্যাসাইনমেন্টের নমুনা। মানে মন্ত্রণালয় থেকে, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে যে অ্যাসাইনমেন্ট গুলা এসেছে, সেই অ্যাসাইনমেন্ট গুলা কিরকম, এটা আমি আমার ওইখান থেকে দিই নাই, এটা আমি আগেই তৈরি করে ফেলেছিলাম। এই জন্য আমি বিষয়বস্তুটা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাথে হয়তো অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুটা নাও মিলতে পারে। তোমরা তো করবে কোনগুলা? যেগুলা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে যেগুলা প্রেরণ করবে সেগুলা। তাহলে নির্ধারিত কাজ হচ্ছে যে বিষয়, ওই বিষয়ের নাম, শ্রেণী দশম, তারপরে বিষয়বস্তু। যেমন আমি দিয়েছিলাম পদার্থবিজ্ঞান থেকে তোমাদের ঘরের 2/11/2020 ইং থেকে 6/11/2020 ইং পর্যন্ত ব্যয়িত মোট বিদ্যুৎ শক্তির পরিমাণ হিসেব করবে। তাহলে এটা কোন ধরনের অ্যাসাইনমেন্ট?
আমরা যে অ্যাসাইনমেন্টগুলা এই কি দেখছিলাম, হ্যাঁ? মোটামুটি ৪ ধরনের অ্যাসাইনমেন্ট আমরা দেখেছিলাম। ওই অ্যাসাইনমেন্টের মধ্যে এটা প্রতিবেদনমূলক। এটা প্রশ্নের উত্তরমূলক নয়। এটা কি মূলক? প্রতিবেদনমূলক অ্যাসাইনমেন্ট। তাইলে এ আমরা এখন বুঝতে পারবো কোনটা প্রতিবেদনমূলক অ্যাসাইনমেন্ট, কোনটা সংক্ষিপ্ত প্রশ্নের, কোনটা সৃজনশীল প্রশ্নের, কোনটা ব্যাখ্যামূলক প্রশ্নের। তাহলে আমরা ওই হিসেবেই এখন উত্তর করতে পারব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আম সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।